প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বেক্সিমকো সুকুকের বন্ডের মেয়াদ সেটা 6 বছর বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের যে একটা কমিটি গঠন করা হয়েছিল এ ব্যাপারে একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে তারা একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যে এটা 6 বছর বাড়ানো দরকার, বিকজ বেক্সিমকো আসলে টাকা দিতে পারছে না এবং তারা ডিফল্ট করতে পারে। সো দর্শক, আসলে বেক্সিমকো অ্যান্ড লোন ডিফল্টার এটা একটা পুরনো কেস। আমরা জানি যে বাংলাদেশের পত্রপত্রিকায় প্রচুর রিপোর্ট হয়েছে এবং আসলে বেক্সিমকো গ্রুপের যেটা 50,000 কোটি টাকার উপরে লোন আছে এবং সেটার 25,000 কোটি টাকার উপরে কিন্তু তারা আসলে ডিফল্ট করেছে অলরেডি, এবং তাদের বন্ড নিয়েও বিভিন্ন ধরনের বিতর্ক সেটা আমরা শুনেছি। এর মধ্যে আমরা যেটা এখন জানতে পারছি যে সুকুকের এই মেয়াদ 6 বছর না বাড়ালে এটাও আসলে ডিফল্ট করবে। সো দর্শক, এটার বিস্তারিত একটা রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে এবং লিড রিপোর্ট হয়েছে। রফিকুল ইসলাম রফিক, টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট, রিপোর্টটি করেছেন। আমরা রফিকের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে এই বিশ্লেষণ শেয়ার করব। রফিক, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। এই যে মেয়াদ বাড়ানোর বিষয়টা, যেটা আমি ইন্ট্রোতে বললাম যে ডিফল্ট করতে পারে, তো আপনি যেহেতু দেখেছেন, রিপোর্টটা করেছেন ডিটেল, আসলে ঘটনাটা কি? মেয়াদ কেন বাড়ালো? না বাড়ালে কি হতো? জি, আপনাকে ধন্যবাদ। বেক্সিমকো যখন 2021 সালে বন্ডটা 5 বছর মেয়াদি ছাড়ে এবং 3,000 কোটি টাকা উত্তোলন করেছে। আপনি জানেন যে এই যে উত্তোলিত টাকা থেকে তারা তাদের 2টা প্রজেক্ট হওয়ার কথা ছিল, 2টাই হলো সৌরবিদ্যুৎ। তার মধ্যে হলো একটা প্রজেক্ট চালু হয়েছে যেটা সবচেয়ে বড় প্রজেক্ট, 200 মেগাওয়াট বিদ্যুৎ তারা সাপ্লাই দিচ্ছে জাতীয় গ্রিডে। এবং বগুড়াতে করতোয়া সোলার নামে আরেকটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, যেটা আংশিক হয়েছে। কিন্তু যখন 2024 সালের আগস্টে আন্দোলন হলো, সেখানে তাদের ট্রান্সফরমার বা আরও মেশিনারিজ পুড়িয়ে দেওয়া হয়। ওটা এখন পর্যন্ত ফাংশনাল হয় নাই। যদি সেটা ফাংশনাল হতো, সেখান থেকে প্রায় 30 থেকে 32 মেগাওয়াটের বিদ্যুৎ আমরা পেতাম, কিন্তু সেটা এখন পাচ্ছি না। এখন এই যে 5 বছর মেয়াদি বন্ড, এই বন্ডের যে মেয়াদ সেটা 2026 সালের ডিসেম্বরে শেষ হবে এবং এই টাকাটা পুরোটাই ফেরত দিতে হবে বেক্সিমকোকে। কিন্তু যদিও এই বন্ডটা যখন ছাড়া হয়েছিল তখন বেক্সিমকো লিমিটেড বন্ডটা ইস্যু করেছে। এটার একটা কন্ডিশন ছিল যে এই যে সুকুকের একটা অংশ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে কনভার্সন হবে। এবং এটা 5 বছরের যে তারা প্ল্যান জমা দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে মেয়াদ শেষে পুরোটাই শেয়ারে কনভার্সন হয়ে যাবে। কিন্তু যেহেতু 2024 সালে সরকারের পরিবর্তনের পরে দুর্ভাগ্যজনকভাবে এই শেয়ারের কনভার্সনটা হয় নাই, যার কারণে 3,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা, পেমেন্টের যে লক্ষ্যমাত্রা এই 26 সালে এসে সেটা প্রায় পুরোটাই কনভার্সন হয়ে যাওয়ার কথা, সেটা আমরা এখন দেখছি যে পুরোটাই 96 বা 7% পর্যন্ত মানে আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, যে টাকাটা মেয়াদ শেষে বেক্সিমকোকে ফেরত দিতে হবে। কিন্তু এখন 24 আগস্টের পরে বেক্সিমকোর যে ব্যবসার সিচুয়েশন, তাতে তার যে বেক্সিমকো লিমিটেডের কোনো রেভিনিউ জেনারেশনের ওয়ে খোলা নেই, সবগুলোই বন্ধ, কাজেই তার রেভিনিউ জিরো। কিন্তু এই টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। এখন এই টাকা ফেরত দিতে হলে বেক্সিমকোর যে বন্ডের মেয়াদ এটা বাড়াতে হবে, এবং এই নিয়ে যে টাকাটা ফেরত দিতে পারবে কি না এই নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা কমিটি গঠন করেছিল, উচ্চ পর্যায়ের একটা কমিটি, একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে কমিটিটা হয়েছিল। সেখানে আইসিবি যে ট্রাস্টি তাদের লোক, তাদের ছিল, যারা বিদ্যুৎ কিনে তাদের লোক ছিল, এবং যারা ইনভেস্টর, ব্যাংকগুলো ইনভেস্ট করেছে তাদের প্রতিনিধি ছিল। সেই মিটিং কয়েক দফায় মিটিং হয়েছে এবং হলো ফাইনালি যে সিদ্ধান্তটা হয়েছে যে যেহেতু বেক্সিমকো এখন বিপদের মধ্যে আছে, টাকা ফেরত দিতে পারবে না, কাজে এই বন্ডের মেয়াদ বাড়ানোই যুক্তিযুক্ত। এবং মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে তারা কয়েকটা যুক্তি দাঁড় করিয়েছে। তার মধ্যে অন্যতম যুক্তি হচ্ছে যে যেহেতু প্রজেক্টটা ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই করছে এবং প্রতি মাসে 50 কোটি টাকা করে রেভিনিউ জেনারেশন হচ্ছে, এই 50 কোটি টাকা করে সেই রেভিনিউটা কোথায় যাচ্ছে? সেই রেভিনিউটা একটা পার্ট বেক্সিমকো যেহেতু অপারেশনটা দেখভাল করছে, তার জন্য ট্রাস্টি তাদেরকে 7 থেকে 8 কোটি টাকা তাদের অপারেশনাল কস্ট হিসেবে দেয়। বাকি টাকাটা তাদের কয়েকটা অ্যাকাউন্ট আছে, তার মধ্যে একটা হলো সিঙ্কিং ফান্ডের অ্যাকাউন্ট, একটা হলো যে পিরিয়ডিক পেমেন্টের জন্য অ্যাকাউন্ট, এবং সর্বশেষ আরেকটা অ্যাকাউন্ট করেছে যেটা সিঙ্কিং ফান্ডেরই আলাদা একটা সেপারেট অ্যাকাউন্ট করেছে। একটা প্রতি মাসে তাদের যে পিরিয়ডিক পেমেন্টের প্রায় 12 থেকে 15 কোটি টাকা তারা আলাদা করে রাখে, 7 থেকে 8 কোটি টাকা তারা বেক্সিমকোকে প্রদান করে, এবং হলো বাকি টাকাটা তারা সিঙ্কিং ফান্ডে জমা রাখে।
যেই টাকাটা সিঙ্কিং ফান্ডের টাকাটা ফাইনাল রিডিমশনের জন্য ব্যবহার করা হবে। এখন পর্যন্ত সিঙ্কিং ফান্ডে যে আমরা অ্যামাউন্ট জেনেছি সেটা প্রায় 600 কোটি টাকার মতো জমা হয়েছে। এবং এই যে মেয়াদ শেষে, ডিসেম্বরে যে মেয়াদ শেষ হবে, আমরা যদি এই মাস বাদ দিয়ে পরের মাস থেকে হিসাব করি তাহলে আরও 7 মাস সময় পাবে, সেখানে প্রায় আরও 350 কোটি টাকার ইনকাম হবে। সব মিলিয়ে ট্রাস্টির কাছে টাকা থাকবে 1000 কোটি টাকা, কিন্তু দিতে হবে তো 3000 কোটি, 2800 কোটি টাকা দিতে হবে। কাজে আরও 1800 কোটি টাকার একটা ডেফিসিট থেকে যাবে। কিন্তু এই 1800 কোটি টাকা তো বেক্সিমকো থেকে এখন ট্রাস্টি পাবে না। এই বিষয়টাকে মাথায় রেখে, যেহেতু রেগুলার ক্যাশ ফ্লোটা আছে, আর যদি মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই টাকাটা তারা দিতে পারবে। এবং তাদের যে হাফ ইয়ারলি যে পিরিয়ডিক যে পেমেন্টটা আছে, পেমেন্ট করার পরেও ফাইনাল রিডিমশনের জন্য যে টাকাটা থাকবে, তাতে এই যদি 72 মাস আরও বৃদ্ধি করা হয় তাহলে পুরো টাকাটা ফেরত দিতে পারবে। আর আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের হিসাব, ট্রাস্টের হিসাব, এই হিসাবের প্রেক্ষিতেই তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু কি ঘটলো, ধরেন যে এই যে 26শে ডিসেম্বরের মধ্যে এই বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ধরেন যে বগুড়াতে যেটা আপনি বলেন যে 30-35 মেগাওয়াট হতো, তো সেটা দিয়ে তো আসলে সব সম্ভব হতো না, যে ডেফিসিট। সো তার তো 200 মেগাওয়াট চলছে, সেখান থেকে যেটা রেভিনিউ হওয়ার কথা সেটাও হচ্ছে। তাহলে আসলে 26-এর মধ্যে তারা কিভাবে দেওয়া সম্ভব ছিল এটা? এখানে কোনো রকমের কোনো জালিয়াতি ফাঁকফোকর আছে? এই জায়গায় জালিয়াতি ফাঁকফোকরের বিষয়টা না, বিষয়টা যেটা ছিল যে শেয়ারের একটা, যেহেতু এটা কনভার্টিবল বন্ড ছিল, এই তাদের যে অ্যাজাম্পশন ছিল যে এই শেয়ারটা কনভার্সন হয়ে যাবে। কাজে বেক্সিমকোকে কনভার্সনটা কি এটা ম্যান্ডেটরি নাকি এটা ইনভেস্টর অপশনাল ছিল? চাই কি চায় না, এটা অপশনাল ছিল, কিন্তু অনেকে সেটা নাও চাইতে পারে। বাট ওই সময় যেহেতু বেক্সিমকোর ব্যবসা ভালো ছিল, 1000 কোটি, 1200 কোটি, 2000 কোটি টাকা পর্যন্ত তাদের আমরা ব্যবসা দেখেছি, সেই জায়গা থেকে তাদের শেয়ারের প্রাইসও দেখেছি আমরা অনেক। এখন 100 টাকা ফেস ভ্যালুতে সুকুক ইস্যু করা হয়েছে, এখন শেয়ারের দাম 110 টাকা করে। এই কনভার্সনের হিসাবেও তারা যে প্রজেকশনটা ছিল তাদের, যে যদি কেউ কনভার্সনও করে তাতে হলো বেক্সিমকোর শেয়ারে কনভার্সন হলে লাভবান হবে, পাশাপাশি তারা পিরিয়ডিক যে ইন্টারেস্টটা পাবে সেটাও কিন্তু পেয়ে যাবে। কাজে ইনভেস্টররা দুদিক থেকে লাভবান হবে। যেহেতু কনভার্সনটা হয় নাই, কাজে পুরো টাকাটাই জমে গেছে। ট্রাস্টির একটা হিসাব অনুযায়ী আমি যেটা দেখেছি, সেটা 2026 সালের মাঝামাঝি পর্যন্ত টোটাল আউটস্ট্যান্ডিংয়ের প্রায় 85% পর্যন্ত কনভার্সন হয়ে যাওয়ার কথা। কিন্তু পুরো তাহলে যদি 85% কনভার্সন হয়ে যায় তাহলে 3000 কোটি টাকার মাত্র ডিউ থাকতে হয়তো 500 কোটি বা 600 কোটি টাকার মতো, কিন্তু সেটা নাই। এখন 2800 কোটি টাকাই ডিউ রয়ে গেছে। কারণ যারা ইনভেস্টর বেসিক্যালি হলো, আপনি দেখবেন যে ব্যাংকের সাবসিডিয়ারি এবং হলো ক্ষুদ্র ইনভেস্টর খুব কম যারা এখানে ইনভেস্ট করেছে। কাজেই কনভার্সনের দিকে কেউ যেতে চায় নাই। না যাওয়ার পিছনে আমরা আরেকটা দেখেছি যে যদি কনভার্সন যেহেতু এখন ফ্লোর প্রাইসে শেয়ারটা আটকে রয়েছে, আর এখন যেহেতু তারা রেগুলার পিরিয়ডিক পেমেন্টটা পাচ্ছে 9% করে, কোনো কারণে যদি ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয় শেয়ারের দামটা অনেক কমে যাবে। কমে গেলে তারা যদি কনভার্সন করে সেখানে তারা ভ্যালু লুজ করবে। এই কারণে কনভার্সনটা হয় নাই। কিন্তু তারা যে 9% করে ইন্টারেস্ট রেট তারা কিন্তু কন্টিনিউয়াসলি পাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট কিন্তু ডিফল্ট হয় নাই। আচ্ছা, বিনিয়োগকারীরা ইন্টারেস্টটা পাচ্ছে। মানে এইসব কারণেও কিন্তু কনভার্সনটা হয় নাই। আর ক্যাপিটাল মার্কেট যেহেতু ভোলাটাইল বিষয়, আমি যদি কনভার্সন করে ফেলি তাহলে আমার পিরিয়ডিক ইন্টারেস্ট পাওয়ার যে সুযোগটা আমি আর সেটা পাচ্ছি না। কাজেই এই কারণে ইনভেস্টররাও কিন্তু কনভার্সনের দিকে যায় নাই। এই কারণে টোটাল আউটস্ট্যান্ডিংটা রয়ে গেছে। তবে মেয়াদ বাড়ালে তাদের যে অ্যাজাম্পশন সেটা হলো তারা পারবে আর কি ফেরত দিতে। ওকে, এই যে বেক্সিমকোর ক্ষেত্রেই আমরা দেখি যে আপনি ধরেন যে যেটা আমি ইন্ট্রোতে বলছিলাম যে বাংলাদেশে যখন ব্যাংক লোনের কথা আসছে বেক্সিমকো টপে চলে আসে। তাদের এই যেটা বলছি 50,000 কোটি টাকার উপরে 16টা ব্যাংক এবং এনবিএফআইএ, তারা 25,000 কোটি টাকার উপরে ডিফল্টার। তারা এক্সপোর্ট প্রসিড ফেরত না আনারও অ্যালিগেশন তাদের বিরুদ্ধে, অনেক রকমের শেয়ার মার্কেটের স্ক্যামের সাথেও এসেছে, সব কিছুর সাথে। তো এখানে এই যে বাংলাদেশে বন্ড মার্কেটেরও এটা শুরু আসলে বলা যেতে পারে। তো এখানেও তো তার শুধু সুকুক বন্ড না, আরও যে কিছু বন্ড নিয়ে তার বেক্সিমকোর ব্যাপারে কিন্তু অনেক আপনার ডিবেট, কন্ট্রোভার্সি সেগুলো কিন্তু হয়েছিল। তো আসলে বেক্সিমকোর ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে কেন বারবার? বেক্সিমকোর ব্যাংক লোন ডিফল্টের ইস্যুটা তো ধরেন 5 আগস্টের পরে গিয়ে আমরা দেখছি যে সে অনেক বড় লোনের কারণে সে ডিফল্ট হয়ে গেছে। বন্ডের ক্ষেত্রে ডিফল্টের হিস্ট্রি তার খুব এই প্রথম। এবং আমরা জানি যে ক্যাপিটাল মার্কেট থেকে বেক্সিমকো গ্রুপ
2020 সালের পর থেকে কিন্তু বন্ড ইস্যুর মাধ্যমে ঢুকেছে। তার আগে কিন্তু ব্যাংকের প্রেফারেন্স শেয়ার ইস্যু করছে, ডিবেঞ্চার ইস্যু করছে। আমরা জিএমজি এয়ারলাইন্সের কথা জানি যে সেখানে তারা টাকা নিয়ে ডিফল্ট করেছে, সেখানে টাকা ফেরত পায় নাই। ডিবেঞ্চারের ক্ষেত্রে অনেকে টাকা পায় নাই, ডিফল্ট করেছে। বন্ডের ক্ষেত্রে ডিফল্টের হিস্ট্রিটা বেক্সিমকোর এই প্রথম। তারা আমরা ক্যাপিটাল মার্কেট রেগুলেটর তার আগে যে তার আমার বন্ডের বিষয়টা নিয়েও তো বিতর্ক হয়েছে। সেটা হয়েছে। তারা হলো 3টা বন্ডের মাধ্যমে বেসিক্যালি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করেছে প্রায় 5,000 কোটি টাকার মতো। এর মধ্যে সুকুকে ছিল 3,000 কোটি টাকা, আমার বন্ড থেকে ছিল 1,000 কোটি টাকা, এবং আরও একটা জিরো কুপন বন্ড ছিল 1,000 কোটি টাকার অনুমোদন পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তুলতে পারে না, 550 কোটি টাকার মতো পেয়েছে। সব মিলিয়ে তারা ক্যাপিটাল মার্কেট থেকে বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। এর মধ্যে জিরো কুপন যে বন্ড, সেই বন্ডের ইন্টারেস্ট পেমেন্টটাও, তার প্রিন্সিপাল পেমেন্ট হয়তো আরও 3 বছর পরে গিয়ে তাকে দিতে হবে, কিন্তু ইন্টারেস্ট পেমেন্টটাও কিন্তু 4 থেকে 5 মাস যাবত কিন্তু বন্ধ। সর্বশেষ গত নভেম্বর পর্যন্ত তারা দিতে পেরেছে। এখন পর্যন্ত দিতে পারেন না। আমার বন্ড, জিরো কুপন বন্ড। আর আমার বন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার বন্ডের যে টাকাটা নিয়েছিল তারা শ্রীপুর টাউনশিপ নামে একটা কোম্পানির মাধ্যমে নিয়েছিল, যেটা গাজীপুরে একটা আবাসন প্রকল্প করবে। সেই প্রকল্পটাও কিন্তু শুরু হয় নাই। কিন্তু যেহেতু তাদের হলো এই ফান্ডের একটা অংশ তারা সিঙ্কিং ফান্ডে রেখেছিল, যেখান থেকে তারা ইন্টারেস্টটা পেমেন্ট করছে, ওটা কিন্তু ডিফল্ট এখনো হয় নাই, ইন্টারেস্টটা পেমেন্ট করছে। কিন্তু তাদের কিন্তু প্রিন্সিপাল পেমেন্টও কিন্তু শুরু হয়ে যাবে, হয়তো আর 1 বছর হয়তো সময় আছে। কাজে সেটাও কিন্তু একটা পেমেন্টের একটা প্রেশার আছে। আর এই যে ডিফল্টের যে সুকুকের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল যে গাইডলাইনটা ফলো করা হয়েছে, এটা ডিফল্ট করলেও তার যে অ্যাসেটগুলো কোলারেল করা আছে, এই ইনভেস্টররা টাকা ফেরত পাবেই। এমন একটা সিস্টেম করা হয়েছে এসপিভি। এখানে টোটাল অ্যাসেটের লায়াবিলিটি এসপিভির কাছে দেওয়া হয়েছে। এই এসপিভিটা পরিচালনা করতে হচ্ছে ট্রাস্টি, এবং হলো এসপিভি ইউনিট একটা করে দিয়েছে, সেটাও কিন্তু পরিচালনা করতেছে আইসিবি। এই ক্ষেত্রে আইসিবির ভূমিকা কিন্তু 2টা, অ্যাজ এ ট্রাস্টি প্লাস এসপিভির পরিচালনা। একটু দর্শকদের জন্য স্পেশাল পারপাস ভেহিকেল, যেটা হলো ক্যাপিটাল মার্কেটের ফান্ড রেইজিং এর একটা ওয়ে, যেটা হলো এসপিভির আন্ডারে যে কোম্পানি বা যে ইস্যুয়ার ফান্ড তুলতে চায়, তার যে টোটাল অ্যাসেটগুলো সে এসপিভির কাছে হলো বন্ধক আকারে রাখবে। আচ্ছা, সেই বন্ধক রাখার পরে টাকা উত্তোলন করার পরে সে ইস্যুয়ার কোম্পানিকে দিবে, টোটাল অ্যাসেটগুলো এসপিভির কাছে থাকবে। বেক্সিমকো এখানে কি বন্ধক রেখেছে? বেক্সিমকো এখানে একটু ফাঁকফোকর আছে, এখানে একটু চালাকি করেছে বেক্সিমকো। যেটা এই 3,000 কোটি টাকার যে মেশিনারিজ কিনেছে, তারা সেই টাকাটা, সেই অ্যাসেটগুলো বন্ধক রেখেছে, কিন্তু জমি যে কেনা হয়েছে, জমিটা কিন্তু এখানে বন্ধক রাখার নাই। তার যে হলো ইনফরমেশন মেমোরেন্ডাম, তাদের যে চুক্তি বা ট্রাস্ট ডিডে কিন্তু এই জিনিসটা নাই। এই কন্ডিশনটাও কিন্তু চেঞ্জ করার বিষয়ে বলছে, কিন্তু তার যে 3,000 কোটি টাকার যে অ্যাসেট ওখানে স্থাপন করা হয়েছে সোলার প্ল্যান্টে, যদি 5 বছর পরে সেটা বিক্রি করা হয়, কাজে সমপরিমাণ ভ্যালু তো পাওয়া যাবে না, ডেপ্রিসিয়েশন কমে যাবে। সেই ক্ষেত্রে ফেরত পাওয়ার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আছে। কিন্তু যদি টার্ম অ্যান্ড কন্ডিশন, ল্যান্ডটা যদি হলো এসপিভি নিয়ে নিতে পারে কন্ডিশন চেঞ্জ করার পরে, সেই ক্ষেত্রে তখন হলো ইনভেস্টরদের টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা থাকবে না। এটা হলো এসপিভি দায়িত্ব নেবে, বিক্রি করে তাকে টাকা ফেরত দিবে বা কোনো না কোনো মেজার্স বের করবে, ডিফল্ট করবে না। কিন্তু এইখানে যেটা হয়েছে, সেটা তার যে 200 কোটি টাকা, 200 মেগাওয়াট যে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিড এসে দিচ্ছে, প্রতি মাসে সে 50 কোটি টাকা করে পাচ্ছে, তার লক্ষ্যমাত্রাও ঠিক এরকম ছিল। এবং বিপিডিবির সাথে তার চুক্তি কিন্তু তো 20 বছরের জন্য। কাজেই তার যে মান্থলি 50 কোটি টাকা করে ইনকাম হচ্ছে, এই যে এসপিভির এই যে সোলার প্ল্যান্ট থেকে তার যে ইনকাম হবে, ইনভেস্টরদের 3,000 কোটি টাকা ফেরত দেওয়ার পরেও তার যে মেয়াদ থাকবে, এই মেয়াদেও বেক্সিমকো এখান থেকে কমপক্ষে 1 থেকে 2,000 কোটি টাকা প্রফিট হবে। রাইট। রফিক, আলোচনা শেষের দিকে আমরা যদি বলি যে এই যে ইনভেস্টর যারা 2026 ডিসেম্বরের মধ্যে তাদের টাকা পাওয়ার কথা ছিল বেক্সিমকো সুকুক বন্ড থেকে, তারা সেটা এখন 32 পর্যন্ত যদি স্টক মার্কেট রেগুলেটর অ্যাপ্রুভ করে তাইলে হবে। তো এই যে তার তো টাকাটা এখন না পেয়ে 6 বছর পরে পাচ্ছে, তো টাকার ভ্যালু তো কমে যাচ্ছে। জি। সো এখানে কি তাদের জন্য কি ইন্টারেস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা কি তাদের জন্য বাড়ানো হবে? আপনার মিটিংটা, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে যে মিটিং হয়েছে, সেখানে কি সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে? জি, সেটা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। যেহেতু এটা 5 বছর বাড়ানো হচ্ছে, সেহেতু এখন বর্তমানে ট্রেজারি বন্ডে 5 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের যে ইন্টারেস্ট রেট আছে, সেটার সাথে একটা লিঙ্ক করা হচ্ছে,
লিঙ্ক করে আমরা যেটা সর্বশেষ দেখেছি যে এখন 5 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের রেটে ইন্টারেস্ট রেট আছে 10.78%। আর এখন এক্সিস্টিং বেক্সিমকো যে পে করতেছে 9% রেটে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 পয়েন্ট বা 1.5 পার্সেন্টেজ পয়েন্ট কিন্তু বাড়তেছে। এবং ইনভেস্টরদের পক্ষে বেসিক্যালি যেহেতু বড় বড় ব্যাংক, আমরা তাদের কাছ থেকে এর আগে যখন আইসিবি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল তখন তারা দাবি জানিয়েছিল যে যেহেতু এটার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে বা মেয়াদ না বাড়ালে এটা টাকা ফেরতও পাবে না, কাজে 3% ইন্টারেস্ট যেন বাড়ানো হয়, কিন্তু সেটা 3% না বাড়িয়ে সেটা 1 পয়েন্ট বা 1.5% থেকে 1.5% বাড়তে পারে বাড়ানো হচ্ছে। ওকে রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম বেক্সিমকো সুকুকের সর্বশেষ পরিস্থিতি এবং এটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।